স্যার এসব কিভাবে হলো? উৎসাহ তোড়াটার দিকে ইশারা করতেই রিফাত সব বুঝে ফেলল। তারপর আক্ষেপ নিয়ে বলল, পার্সেলটা আপনাকে দেওয়ার আগে আমরা চেক করা উচিত ছিল। আমার ভুলের জন্য আপনি আহত হলেন। বারবার আমি ব্যর্থ হচ্ছে আপনাকে রক্ষা করতে। আমাকে মাফ করে দিবেন। উৎসাহ শীতল গলায় বলল, তুমি আমার অনেক পছন্দের, এভাবে বলে আমাকে কষ্ট দিও না। রিফাত নিজেকে সামলে নিয়ে ব্যস্ত হয়ে বলল, চলুন স্যার, আপনাকে হাসপাতালে নিয়ে যাই। ব্লিডিং হচ্ছে ক্রমাগত। উৎসাহকে অভয় দিয়ে বলল, হাসপাতালে যাওয়ার মতো ক্ষত হয়নি, তুমি ফার্স্ট এড বক্স নিয়ে ব্যান্ডেজ করে দাও। রিফাত এক মুহূর্ত দেরি না করে ছুটে কেবিনের বাইরে চলে গেল। পার্সেলটার দিকে আরেকবার তাকাতে উৎসাহ একটা ছবি দেখতে পেল। রক্তাক্ত হাতে ছবিটা নিয়ে দেখল নৃশংসভাবে খুন হওয়া একটা মেয়ের ছবি। ছবিটার সাথে ছোট একটা চিরকুটও ছিল। চিরকুটটা হাতে নিতেই দেখল লেখা আছে, এই মেয়েটার জায়গায় যদি নিজের বউকে দেখতে না চাস তাহলে আমাকে খোঁজার তদন্ত ছেড়ে দে। শেষবারের মতো তোকে সতর্ক করে দিলাম, নিজেকে শুধরানোর একটা সুযোগ করে দিলাম। পরের বার কিন্তু সতর্কবাণী না দিয়েই ডিরেক্ট অ্যাকশন নিব। চিরকুটটা পড়তেই উৎসাহের মুখমণ্ডল রাগে রক্তিম হয়ে উঠল। রিফাত ফার্স্ট এড বক্স নিয়ে এসে ব্যান্ডেজ করে দিতে লাগলো। এক পলক স্যারের দিকে তাকিয়ে ও বলল, এতদিন তো ফোনে হুমকি দিতে, এখন বুড়োতে পার্সেল পাঠানো শুরু করেছে। পরবর্তীতে প্ল্যান কি স্যার? উৎসাহ গম্ভীর গলায় বলল, তদন্ত আগের মতো চলতে থাকবে, কোনো বিঘ্ন ঘটবে না। এসব হুমকি কালো গোলাপ ঝুড়ির ধার ধারি না আমি। ব্যান্ডেজ করা হয়ে গেলে তোরা আমার কেবিনে পাঠাও। জি স্যার। রিফাত চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দরজায় এসে তুরাক নক করে বলল, আমাকে ডেকেছিলেন স্যার? ইয়েস, কাম। তুরাকের দিকে তাকিয়ে উৎসাহ শান্ত কণ্ঠে বলল, তোমার জন্য একটা কাজ আছে। শুধু একবার বলে দেখুন স্যার, আপনাকে নিরাশ করব না। আজ থেকে আমার পরিবার, বিশেষ করে আমার বোন আর বউয়ের প্রতি নজর রাখবে তুমি। তবে এমনভাবে নজর রাখবে যেন আমার পরিবারে কেউ টের না পায়। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব আজ থেকে আমার। ঠিক আছে, আজ থেকে কাজে লেগে পড়ো। তুরাক আচ্ছা বলে প্রস্থান করলো। উৎসাহ পার্সেলটার দিকে গভীর মনোযোগের সহিত তাকিয়ে থাকলো। সদর দরজা দিয়ে ক্লান্ত পায়ে হেঁটে এসে উৎকর্ষ ধপ করে সোফায় গা এলিয়ে চোখ বন্ধ করে ফেলল। কয়েক মিনিট পর চোখ খুলে সামনে কফি হাতে হাস্যোজ্জ্বল মুখে উষাকে দাঁড়িয়ে থাকতে দেখে উৎকর্ষ বুকে হাত দিয়ে চিৎকার করে উঠল। ওকে চিৎকার করতে দেখে উষাও সামান্য চিৎকার করে বলল, এভাবে গলা ফাটিয়ে বাড়ি মাথায় তুলছেন কেন? উৎকর্ষ বুকে থুতু দিয়ে গম্ভীর গলায় বলল, হুট করে কোনো সিগন্যাল না দিয়ে সামনে এসে দাঁড়িয়ে প্যাকারের মতো হাসলে যে কারোর হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার কথা, সেখানে তো আমি শুধু চিৎকার করেছি। উর্মিলা রহমান আর মিতা ইয়াসমিন কিচেন থেকে দৌড়ে এসে চিহ্নিত স্বরে বললেন, কি হয়েছে? আবার চুলবুল এসেছে? উৎকর্ষ কারান্ত উচ্চারণ করে বলল, কথায় কথায় ওই বালবুলকে টেনেও না তো। বাড়িতে জলজান্ত একটা ভূত থাকতে ওর মতো নকল ভূতের কোনো দরকার নেই। বড়বা, তোমার মেয়ে এক্ষুনি আমাকে হার্ট অ্যাটাক করাতে ধরেছিল। মিতা ইয়াসমিন হেসে বললেন, তোমাদের নিয়ে আর পারি না, এখনও ছোটদের মতো ক্যাশ ম্যাশ করতেই থাকো। বলেই ওনারা কিচেনে চলে গেলেন। উষা আহম্মক হয়ে সবকিছু দেখছিল। তারপর উৎকর্ষের ক্লান্ত মুখখানার দিকে তাকিয়ে বলল, এই নিন কফি খান, ক্লান্তি কমে যাবে। উৎকর্ষ অবাক হয়ে উষার দিকে তাকিয়ে থেকে কফি নিয়ে নিল। উষা ভদ্র মেয়ের মতো হাসি হাসি মুখে ওর পাশে বসে পড়ল। উৎকর্ষ কফিতে চুমুক দেওয়ার পাশাপাশি আর চোখে ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ এতটা শান্ত কেন? এত কিছু বললাম তাও কোনো তর্ক করলো না। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ওর কফি খাওয়া হয়ে যেতেই উষা কাপটা নিয়ে নরম কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি ততক্ষণে টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছি। দ্বিতীয় দফায় ধাক্কা খেয়ে উৎকর্ষ এবার বলেই ফেলল, কবে থেকে এতটা বাধ্য হয়ে গেলি উষা? যখন থেকে হারানোর ভয় মনে ঢুকেছে। উৎকর্ষ ভ্রুকুচকে বলল, মানে কি? উষা মুখ ফসকে কথাটা বলে ফেলেছিল। নিজেকে সামলে নিয়ে আমতামতা করে বলল, কি আবার মান সম্মান হারানোর ভয়? কাজ না পারলে কেউ আমাকে সম্মান দিবে না তো। আরে আমি কি ভুল শুনছি? তুই কাজে মনে দিয়েছিস? জি। অসাধারণ, আই এম ইমপ্রেসড। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদের জন্য ধন্যবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদের জন্য ধন্যবাদের জন্য ধন্যবাদের জন্য ধন্যবাদ। উমা সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি ধন্যবাদ ধন্যবাদ শুরু করেছো তোমরা? উষা আর উৎকর্ষ একসাথেই বলে উঠল, আমাদের মাঝখানে কথা বলার জন্য তোকেও ধন্যবাদ। কথাটা বলার সাথেই তড়াক করে উষা আর উৎকর্ষ একে অপরের দিকে তাকিয়ে সমস্বরে বলে উঠল, টেলিপ্যাথি। আবারও একসাথে একই কথা বলায় দুজনেই হেসে উঠল। তা দেখে উমা মুখ ভেঙচি কেটে বলল, পাগলের সুখ মনে মনে। যিনি উৎসাহের জামা কাপড় সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখছে। গোছানোর সময় হঠাৎ একটা জিনিসের চোখ পড়তেই সেটা বাইরে বের করলো। রুমালটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে যিনি অস্ফুট স্বরে বলল, এটা তো সেই রুমালটা যেটা আমি সর্দি দিয়ে নোংরা করে ফেলেছিলাম। উনি ওটা পরিষ্কার করেছেন? ছি, কি লজ্জার কথা। রুমালটা বুকে জড়িয়ে যিনি আপ্লুপ্ত কণ্ঠে বলল, আমাকে এত ভালোবাসেন এসিপি সাহেব? আমাকে কেন এত ভালোবাসেন? কিছুক্ষণ শুয়ে থাকার পর যিনি মোবাইল নিয়ে সময় দেখল, চিহ্নিত স্বরে বলল, 12টা বেজে গেল, উনি এখনো আসছেন না কেন? কথাটা শেষ হতে না হতেই উৎসাহ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ওকে দেখতেই যিনি অমায়িক একটা হাসি হেসে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল। উৎসাহ ওকে নিজের সাথে কিছুক্ষণ জড়িয়ে রেখে কাঁধে হাত রেখে ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এতক্ষণে উৎসাহের হাতের দিকে যিনির খেয়াল হলো। ও উত্তেজিত হয়ে বলল, আপনার হাতে কি হয়েছে এসিপি সাহেব? ছুরি লেগে কেটে গেছে। যিনি কঠিন গলায় বলল, সত্যি করে বলুন এসিপি সাহেব, আবারও আপনার উপর হামলা হয়েছিল তাই না? উৎসাহ বড় একটা দম ফেলে বলল, একটা পার্সেল এসেছিল, ওখানে ফুলের সাথে যে একটা ধারালো ছুরি ছিল সেটা না দেখে শক্ত করে ধরে হাত কেটে গেছে। আপনার কোনো শত্রুই ওই পার্সেলটা পাঠিয়েছিল তাই না? উৎসাহ যিনির গালে হাত রেখে বলল, এত প্যানিক হওয়ার মতো কিছু হয়নি বিবেচন, কাম ডাউন। আপনার হাত থেকে এখনো রক্ত বের হচ্ছে আর আপনি আমাকে শান্ত থাকতে বলছেন? উৎসাহ নিজের ডান হাতের দিকে তাকিয়ে বলল, চাবি দিয়ে দরজা খোলার সময় হয়তো চাপ লেগেছিল। আমাকে ডাকেননি কেন? ভেবেছিলাম তুমি ঘুমিয়ে পড়েছ। যিনি ওকে বিছানায় বসিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে ওর সামনে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। তারপর পানিতে টই টুম্বুর চোখে রক্তাক্ত ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। যিনিকে ব্যান্ডেজ করার পাশাপাশি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে দেখে উৎসাহ শান্ত কণ্ঠে বলল, আমার কিছু হয় না দে বিবেচন, কান্না করছো কেন? যিনি ক্রন্দনরত চোখ দুটো তুলে উৎসাহের দিকে তাকিয়ে বলল, এই ক্ষত আপনার কাছে সামান্য হলেও আমার কাছে তা মৃত্যু যন্ত্রণার সমতুল্য। ও বিবেচন, এরপর থেকে নিজের খেয়াল রাখবো, তবুও কান্না থামাও প্লিজ। কান্না থামাবো এক শর্তে। বলুন মহারানী, কি শর্ত? আমাকে কথা দিন আপনি আমাকে কোনোদিন একা ছেড়ে হারিয়ে যাবেন না, সারা জীবন আমার পাশে থাকবেন। বুড়ো বয়সে দুজনে মিলে নাতি নাতনিদের আমাদের ভালোবাসার গল্প শোনাবো, কথা দিন। উৎসাহ মুচকি হেসে জিনির হাতে হাত রেখে বলল, কথা দিলাম বিবেচন, সারা জীবন তোমার ছায়া হয়ে থাকবো, তোমার সাথে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবো। এবার অন্তত একটু হাসো। যিনি ক্রন্দনরত মুখেই সামান্য হাসলো। ব্যান্ডেজ করার শেষে যিনি উৎসাহকে ফ্রেশ হতে বলে নিচে খাবার গরম করার জন্য চলে গেল। কিছুক্ষণ পর টি শার্ট পরে উৎসাহ ডাইনিং টেবিলে এসে বসলো। ও আসার সাথেই যিনি নিজ হাতে ওকে খাইয়ে দিতে লাগলো। তা দেখে উৎসাহ বাঁকা হেসে বলল, বাবা, স্বামীর প্রতি এত ভালোবাসা, সপর লোভে এত যত্ন করতেছ। যিনি আরেক লোকমা খাবার ওর সামনে ধরে বলল, লোভে না, একমাত্র স্বামী বলে কথা, তাই একটু সেবা করতেছি। উৎসাহ চোখ মুখ কঠিন করে গম্ভীর গলায় বলল, ও বুঝতে পেরেছি, তুমি আমাকে আরো বিয়ে করাতে চাও তাই না? কাকে আমার সতীন বানাতে চাচ্ছ বিবেচন? বলো দেখি, কে সে ছেলে যে আমার সতীন হতে চাচ্ছে? উৎসাহের গম্ভীর মুখে এমন বাচ্চা সুলভ কথা শুনে যিনি জোরে হেসে উঠে বলল, পাগল লোক, কথা বন্ধ করে চুপচাপ খেয়ে নিন, ঘুমাতে হবে। উৎসাহ গম্ভীর মুখে একটা দুষ্টু হাসি টেনে বলল, ঘুমোতে দিলে তো? ওর এমন শীতল হুমকিতে যিনির বুক কেঁপে উঠল। ওর ভীত মুখটার দিকে তাকিয়ে উৎসাহ নিঃশব্দে হেসে তাড়া দিয়ে বলল, দ্রুত খাইয়ে দাও, বেডরুমে যেতে হবে, বিবেচনকে মা পদে উন্নতি করার ব্যবস্থা করতে হবে।
পড়াশোনা কমপ্লিট করে উষা নিচে চলে গেল কাজে সাহায্য করার জন্য। যিনি ইতিমধ্যেই কিচেনে চলে গিয়েছিল। ওকে কিচেনে আসতে দেখে মিতা ইয়াসমিন বললেন, উৎকর্ষকে গিয়ে 1 কাপ কফি দিয়ে আয় তো। উষা খুশি মনে কফি নিয়ে উৎকর্ষের রুমের দিকে চলে গেল। ও রুমের সামনে আসতেই উষার ভ্রু কুঁচকে গেল। পুরো রুমটা অগোছালো হয়ে আছে, অথচ উৎকর্ষ রুমে নেই। উষা টেবিলের উপর কফির মগটা রেখে প্রথমে ওর সরিয়ে ছিটিয়ে রাখা পোশাকগুলো গুছিয়ে আলমারিতে রাখলো। তারপর বিছানা গোছাতে শুরু করলো। উৎকর্ষ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গিয়েছিল হালকা এক্সারসাইজ করতে। প্রতিদিন সকালে উঠে এক্সারসাইজ করা ওর অভ্যাস। ঘরমার্ত গায়ে রুমে প্রবেশ করতেই ও সামান্য চমকে উঠল। মাথায় ওড়না দিয়ে উষা ঘর গোছাতে ব্যস্ত। উৎকর্ষ মুগ্ধ নয়নে সে দৃশ্য দেখে মনে মনে বলল, কবে থেকে যে তুই এমন পার্মানেন্টলি আমার ঘর গোছাবি উষা? তোকে খুব দ্রুত বউ বানিয়ে আমার করে নেব প্রেয়সী। পেছনে কারো অস্তিত্ব টের পেতেই উষা পিছু ঘুরল। উৎকর্ষকে দেখে ও কোমরে দুহাত গুজে কর্কশ কণ্ঠে বলল, একটু ঘরটাও গুছিয়ে রাখতে পারেন না? ছোট বাচ্চাদের রুমও আপনার রুমের থেকে ঝকঝকা ফকফকা। উৎকর্ষ উষাকে জ্বালানোর জন্য বলল, একটা ভাবি এনে দে, তাহলেই তো আর এতটা অগোছালো থাকবে না আমার রুমটা। উষা নিমিষে স্থির হয়ে গেল। শান্ত চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। এমন ঘটনায় উৎকর্ষ পুরো আহাম্মক হয়ে গেল। টেবিলে রাখা কফির মগে চুমুক দিয়ে ভ্রু কুঁচকে দরজার দিকে তাকিয়ে থাকলো। উষা দ্রুত পদে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। তারপর দরজার সামনে হাঁটু মুড়ে বসে কাঁদো কাঁদো স্বরে বলল, আপনার এমন দু একটা খামখেয়ালিপূর্ণ কথা মুহূর্তেই আমার দাঁড় করানো সমস্ত লজিক, সমস্ত বিশ্বাস ধূলিসাৎ করে দেয়। আপনি কি আমাকে যে ভালোবাসেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই উৎকর্ষ। দয়া করে আমার বিশ্বাসকে ভেঙে দেবেন না। আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন, শুধু আমাকে। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে উষা চোখে মুখে পানি ছিটিয়ে বাইরে চলে গেল। সকালের খাওয়া দাওয়া শেষে উৎসাহ আর উৎকর্ষ কাজে চলে গেল। উষা জিনির সাথে লনি গিয়ে কিছুক্ষণ আড্ডা দিল। আজ ওদের কোচিং বন্ধ, তাই বাড়িতেই থাকবে। কিন্তু উষার একজন বান্ধবী ফোন দিয়ে কিছু জরুরি কাজে ওকে ডেকে পাঠিয়েছে। ফলশ্রুতিতে ও রেডি হয়ে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে চলে গেল। জিনিকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ওর নাকি মাথা ব্যথা করছে, তাই উষা একাই গিয়েছে। বান্ধবীর সাথে কাজ মিটিয়ে উষা গাড়িতে উঠে পড়ল। কিছুক্ষণ যাওয়ার পরই জ্যামে আটকে গেল। তা দেখে উষা বিরক্তিতে চকারান্ত শব্দ করে জানালার কাজ নামিয়ে বাইরে তাকালো। হঠাৎ রাস্তার পাশে থাকা পার্কে চোখ যেতেই উষা স্তব্ধ হয়ে গেল। উৎকর্ষ ফারিয়ার সাথে হাঁটতে হাঁটতে কথা বলছে। তারপর একটা আইসক্রিম কিনে এনে ফারিয়ার হাতে দিয়ে দিল। ফারিয়া সামান্য হেসে আইসক্রিমটা নিয়ে খেতে লাগলো। উক্ত দৃশ্য দেখে উষার বুকে অসহনীয় ব্যথা শুরু হয়ে গেল। শ্বাস নিতে প্রচণ্ড বেগ পেতে হলো। কোনো মতে অস্ফুট স্বরে বলল, ড্রাইভার আঙ্কেল, দ্রুত এখান থেকে চলুন, আমার শরীর ভালো লাগছে না। ড্রাইভার ফরিদ মিয়া পিছু ঘুরে উষার অবস্থা দেখে বিচলিত হয়ে বলল, না, আমি বাড়ি যাব। ভাগ্যক্রমে তখন জ্যাম কিছুটা কমে এসেছিল, তাই ফরিদ মিয়া দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেলেন। গাড়ি থেকে কোনো মতে নেমে উষা বাড়ির ভেতরে চলে গেল। ওকে এমন অবস্থায় প্রবেশ করতে দেখে উর্মিলা, মিতা আর যিনি ত্রস্ত পায়ে ওর দিকে এগিয়ে আসলো। মিতা ইয়াসমিন চিহ্নিত স্বরে বললেন, কি হয়েছে মা? উষা ক্ষীণ কণ্ঠে বলল, মনে হয় প্যানিক অ্যাটাক হয়েছে। কথাটা শোনার সাথেই ওনারা উষাকে ওর রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। তারপর নির্দিষ্ট ওষুধ খাইয়ে দিলেন। উষা এখন কিছুটা সুস্থ বোধ করছে। ওকে স্বাভাবিক হতে দেখে উর্মিলা আর মিতা ইয়াসমিন স্বস্তির নিঃশ্বাস ফেলে কিচেনে চলে গেলেন ওর জন্য কিছু রান্না করতে। যিনি উষার মাথায় হাত রেখে বলল, রোমিও, আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি, হঠাৎ এই অ্যাটাক হলো কিভাবে? উষা জেনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা বলতে ধরেও বলল না। চোখ সরিয়ে নিয়ে মজা করে বলল, তোকে ছাড়া বাইরে গিয়েছি তো, তাই এই অবস্থা। যিনি কপট রাগ দেখিয়ে বলল, সব সময় শুধু মজা, তাই না? একটা ফাঁকা বেঞ্চে দূরত্ব বজায় রেখে উৎকর্ষ আর ফারিয়া বসে পড়ল। তারপর সামনের দিকে চোখ নিবদ্ধ করে উৎকর্ষ বলল, আইসক্রিমও কিনে দিয়েছি, এখন অন্তত বল কি এমন জরুরি কথা আছে তোর, যার জন্য অফিস থেকে পার্কে নিয়ে আসলি আমাকে? ফারিয়া আইসক্রিমে কামড় দিয়ে উৎকর্ষের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি অনেকদিন থেকেই ভালোবাসি উৎকর্ষ, আমি তোকে বিয়ে করতে চাই। উৎকর্ষ যাই পরানি শান্ত গলায় সামনে চোখ নিবদ্ধ রেখেই বলল,
আমি অন্য একজনের ফারিয়া। তুই আমার কাছে বান্ধবী কম বোন। তোকে কখনোই আমি ওই নজরে দেখিনি। ফারিয়া তৎক্ষণাৎ বলে উঠল, আগে দেখিস তো কি হয়েছে, আজ থেকে বইয়ের নজরে দেখ। বললাম না আমি অন্য একজনের। ওই একজন ছাড়া বাকি সবাই আমার কাছে বোন। তুই মিথ্যে বলছিস তাই না? আর আমি কেন মিথ্যে বলতে যাব? আমাকে দেখে কি তোর মিথ্যাবাদী বলে মনে হয়? না, সেটা বলিনি। আসলে তোকে কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি তো, তাই মনে হলো। উৎকর্ষ নিশ্চুপ থাকলো। ফারিয়া পুনরায় বলে উঠল, মেয়েটা কে উৎকর্ষ? উৎকর্ষ বেঞ্চ থেকে উঠে বলল, আই তোকে ড্রপ করে দিই, আবার অফিসে প্রয়োজনীয় কাজ আছে। ফারিয়া ছলছল চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে উঠে পড়ল। তারপর ওর গাড়িতে গিয়ে বসে পড়ল। উৎকর্ষ স্বাভাবিক মুখভঙ্গিতে গাড়ি চালাচ্ছে। ফারিয়া কান্নারত মুখে ওর দিকে তাকিয়ে আছে। ফারিয়াকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে উৎকর্ষ চলে গেল। ওর যাওয়ার দিকে ক্রন্দনরত ফারিয়া অসহায় মুখে তাকিয়ে থেকে চোখ মুছে নিল। তারপর বাড়ির ভেতরে চলে গেল। উষা বিশ্রাম নেওয়ার অজুহাত দেখিয়ে জিনিকে রুম থেকে চলে যেতে বলল। জিনি দরজাটা আলতো করে লাগিয়ে দিয়ে নিচে চলে গেল। ও চলে যেতেই উষা বালিশে মুখ চাপা দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এভাবে অনেকক্ষণ কাঁদার পর ফোপাতে ফোপাতে বলল, উনি আমাকে ভালোবাসেন না, বোন হিসেবেই আমার এত যত্ন নিতেন। আমার ধারণা ভুল প্রমাণিত হলো। আমার বিশ্বাস ভেঙে ভেঙে চুরমার হয়ে গেল রে। এখন আমি কি করব বল? আমার অনুমান কখনোই ভুল হয় না। তাহলে আজ কেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো লাগার অনুমানটা মিথ্যে হতে পারলো? আমি মরে যাচ্ছি টমেটো সস, আমি মরে যাচ্ছি। কারো পদধ্বনি কানে আসতেই উষা বিলাপ বন্ধ করে চোখ মুখ মুছে মুখমণ্ডল স্বাভাবিক করল। উৎকর্ষ ব্যস্তভাবে দরজা ঠেলে ভেতরে ঢুকে চিহ্নিত মুখে উত্তেজিত হয়ে বলল, ঠিক আছিস উষা? বড় মা বলল তোর প্যানিক অ্যাটাক হয়েছিল। উষা শান্ত চোখে কিছুক্ষণ উৎকর্ষের দিকে তাকিয়ে থেকে মৃদুস্বরে বলল, একদম ঠিক আছে এখন। তোর গলা এমন শোনাচ্ছে কেন? কিছু না, অসুস্থ হওয়ার হয়তো একটু পরিবর্তন হয়েছে। আমার কণ্ঠ নিয়ে আপনাকে ভাবতে হবে না। উৎকর্ষ উষার দিকে এগিয়ে গিয়ে ওর কপালে হাত ধরতেই উষা খপ করে ওর হাতটা ধরে ফেলল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, অফিস রেখে এসেছেন, আমাকে নিয়ে না ভেবে কাজ করুন গিয়ে। উৎকর্ষ সূক্ষ্ম নজরে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। উষা এতক্ষণ অন্যদিকে মুখ করেছিল। ও চলে যেতেই উষার চোখ দিয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আমি আর বেয়ার মতো আপনার পিছনে পড়ে থাকবো না। আপনি পারি আপুর সাথে সুখে থাকুন। আমি নিজেকে সামলে নেওয়ার যত সম্ভব চেষ্টা করব। আসলে কি সামলে নিতে পারবে? উত্তর না। উষা মুখে হাত চেপে কাঁদতে লাগলো। চোখের পানি যেন আজ বাদ মানছে না। উৎসাহ ফ্রেশ হয়ে বেলকনিতে চলে গেল। কিছুক্ষণের মধ্যে জিনি এক কাপ কফি হাতে ওর পাশে গিয়ে দাঁড়ালো। উৎসাহ জিনির হাত থেকে কফি নিয়ে সেটাই চুমুক দিতে লাগলো। জিনি অপলক চাহনিতে উৎসাহের সদ্য গোসল করা স্নিগ্ধ মুখশ্রীর দিকে তাকিয়ে থাকলো। উৎসাহ ওর দিকে না তাকিয়ে বলল, ওভাবে তাকিয়ে থেকো না বিবেচন, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। যিনি অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল। তখনই উৎসাহের ফোন বেজে উঠল। যিনি গিয়ে ফোনের দিকে তাকাতেই দেখলো বাবলি ফোন দিয়েছে। ওর নাম দেখতেই জিনির ভ্রু কুঁচকে গেল। উৎসাহের হাতে ফোনটা দিয়ে গম্ভীর গলায় বলল, বাবলি আপু ফোন দিয়েছে। ওর এমন কণ্ঠস্বর শুনে উৎসাহ কপাল কুঁচকে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ফোনটা রিসিভ করে কথা বলল। তারপর ফোন কেটে দিয়ে জিনির দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে বিবেচন? জিনি বুকে দুহাত গুজে গম্ভীর গলায় বলল, আমি সব জানি বাবলি আপু আপনি কি পছন্দ করেন। উৎসাহ অবাক হয়ে বলল, তোমাকে কে বললো? ও জেনে মনে হয় ভুল করে ফেললাম। ভালো কথা, আপনি আপুকে পছন্দ করেন নাকি? জিনাত, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে ভালোবাসি, আর বাবলি আমার ছোট বোন। তাহলে সেদিন এত হেসে হেসে আপুর সাথে কথা বলছিলেন কেন? যখন থেকে জানতে পেরেছিলাম আমাকে ভাইয়ের নজরে দেখে না, তখন থেকে আমি ওকে ইগনোর করতে শুরু করেছিলাম। কিন্তু সেই দিনও আমাকে বলল ও একজনের প্রেমে পড়েছে আর দ্রুতই বাড়িতে জানাবে। সেসব নিয়ে ওর সাথে কথা বলছিলাম আমি। যিনি অনুতপ্ত হয়ে ওর থেকে চোখ নামিয়ে নিল। উৎসাহ পুনরায় বলল, বাড়িতে সবাই মেনে নিয়েছে, কিছুদিনের মধ্যে ওরা দেশে আসবে, কারণ বিয়েটা পৈতৃক বাড়িতেই দিতে চাচ্ছে ফুপুমণি। যিনি উৎসাহকে জড়িয়ে ধরে মিনমিন করে বলল, দুঃখিত এসিপি সাহেব,
না জেনেও ভাবি কথা বলা উচিত হয়নি। উৎসাহ জিনির মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, তোমার জায়গায় আমি থাকলে এমনটাই ভাবতাম। আসলে ভালোবাসার মানুষকে একটা কলাগাছের সাথে কথা বলতে দেখলেও জেলাস ফিল হয়। জিনি ওর কথায় জোরে হেসে উঠল। উৎসাহ ওর হাসির দিকে তাকিয়ে থেকে বলল, তোমার মুখে হাসি মানাচ্ছে, সবসময় হাসি খুশি থাকবে। চলো ঘুমিয়ে পড়ি। উষা এখন খুব বেশি প্রয়োজন ব্যতীত উৎকর্ষের সাথে কথা বলে না কিংবা সামনে যায় না। নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেও। এই প্রচেষ্টার ফলে কয়েকদিনের মধ্যেই উষার হাস্যোজ্জ্বল মুখটা হারিয়ে গেছে। চোখ মুখের দিকে তাকানো যায় না ওর। উর্মিলা রহমান রুমে এসে বললেন, উৎসব তোমাকে ডাকছে। উষা পড়ার টেবিলে বসেছিল, একটা বই হাতে নিয়ে বলল, আমার অনেক পড়াশোনা আছে মা, আমি এখন যেতে পারবো না। একবার গিয়ে শুনে আসো ছেলেটা কি জন্য ডাকছে, বেশি সময় তো লাগার কথা না। প্লিজ মা, ডিস্টার্ব করো না, অনেক পড়া বাকি আছে আমার। উর্মিলা রহমান নিজের মেয়ের এমন পরিবর্তন দেখে চিহ্নিত হয়ে পড়েছেন। ঘর মাথায় তুলে রাখা মেয়েটা হঠাৎ কেমন নিশ্চুপ হয়ে গেছে। আগের মতো আর কারোর সাথে হাসি ঠাট্টাও করে না। উনি হতাশার শ্বাস ফেলে উৎকর্ষের রুমে গিয়ে বললেন, বাবা ওর নাকি অনেক পড়া আছে, তাই আসলো না। ঠিক আছে বড়বা, তুমি যাও। উনি চলে যেতেই উৎকর্ষ কপালে হাত ঠেকিয়ে অস্ফুট স্বরে বলল, কি হয়েছে প্রেয়সী, আমাকে ইগনোর করছিস কেন? তোর এই অবজ্ঞা আমাকে কতটা পীড়া দেয় তার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? মাথা ব্যথা শুরু হওয়ায় উষায় কিচেনে এসে চা বানাতে লাগলো। এমন সময় উৎকর্ষ ওর পেছনে এসে বলল, আমার জন্য 1 কাপ কফি বানা। উষা এক পলক উৎকর্ষের দিকে তাকিয়ে কোনরূপ বাঘ বিতণ্ডা না করে কফি বানাতে লাগলো। উৎকর্ষ পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বলে উঠল, দিন দিন ভালোই সংসারে হয়ে উঠছে দেখছি। উষা মৃদু হেসে বলল, সারা জীবন তো আর এখানে থাকবো না, শ্বশুর বাড়িতে যেতে হবে না। কথাটা কানে যেতে উৎকর্ষের চল শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, বাড়ি থেকে চলে যাবার খুব শখ না তোর? বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস মনে হচ্ছে। মেয়ে হয়ে যখন জন্মেছি শ্বশুর বাড়িতে, তাহলে একদিন না একদিন যেতেই হবে। আর বিয়ের বয়সও তো হয়ে গেছে। ভাবছি তাড়াতাড়ি বিয়ে করে জিনির মতো আমিও স্বামীর সেবা যত্ন করে শাওয়ারের পাল্লা ভারী করব। উৎকর্ষ হাত মুষ্টিবদ্ধ করে গম্ভীর মুখে উষার দিকে তাকিয়ে আছে। উষা কফি মগে ঢেলে ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন ভাইয়া আপনার কফি। উৎকর্ষের হৃৎপিণ্ড থমকে গেল ভাইয়া ডাক শুনে। ছোটবেলা থেকেই ভাইয়া না ডাকার জন্য উষা অনেক রাগারাগি আর মার খেয়েছে, তবুও ভাইয়া বলে ডাকেনি। কিন্তু আজ কতটা স্থির চোখে অবিচল মুখে জড়তাহীন কণ্ঠে ভাইয়া বলে ডাকলো। উৎকর্ষ কর্কশ কণ্ঠে বলল, উষা। কি ভাইয়া? উৎকর্ষ হাত উঁচিয়ে কিছু বলতে ধরেও নিজেকে শেষ মুহূর্তে সামলে নিয়ে কফি ছাড়াই লম্বা লম্বা পা ফেলে কিচেন থেকে চলে গেল। ও চলে যেতে উষার স্থির চোখ দুটো নোনা জল দিয়ে ভরে গেল। পানি গাল দিয়ে গড়িয়ে পড়ার আগেই সেটা মুছে ফেলল। তারপর চা নিয়ে নিজের রুমে চলে গেল। উৎকর্ষের জন্য বানানো ধোয়া ওঠা কফির মগটা ওখানে অবহেলায় পড়ে রইল। উৎকর্ষ রুমে গিয়ে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে দেয়ালে অনবরত ঘুষি মারতে লাগলো। হাত দিয়ে রক্ত ঝরতে শুরু করলেও থামল না। আরও কিছুক্ষণ পর শান্ত হয়ে উৎকর্ষ দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল। ডান হাতটা থেকে টপটপ করে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ছে। দেয়ালে ওর রক্তাক্ত হাতের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। কিন্তু এসব কোনো কিছুর প্রতি ওর কোনো মনোযোগ নেই। ও উদ্ভ্রান্তের ন্যায় মোবাইলের গ্যালারিতে গিয়ে উষার একটা হাস্যজ্জ্বল ছবির দিকে তাকিয়ে ক্রমাগত হাঁপাচ্ছে। করুণ কণ্ঠে বলল, এতটা কষ্ট দিচ্ছিস কেন আমাকে? তোর মুখ থেকে ভাইয়া ডাকটা আমার ঠিক কী পরিমাণ যন্ত্রণা দিয়েছে ভাবতে পারছিস? তোর শ্বশুর বাড়ি এটাই উষা। আমি ছাড়া অন্য কারোর কথা কল্পনা তো আনার কথা ভাববি না। না হলে আমার সবচেয়ে জঘন্য রূপটা তুই দেখবি। প্রেয়সী, কি ভুল করেছি আমি? উষা মানে সকাল, তাহলে তুই কেন আমার জীবনে অমানিসা আনতে চাচ্ছিস? আমাকে এভাবে নরক যন্ত্রণার সাথে পরিচয় করিয়ে দিস না প্লিজ। কোচিংয়ের জন্য রেডি হয়ে জিনি আর উষা ড্রয়িং রুমে চলে গেল। উৎকর্ষ হাতে ব্যান্ডেজ করে নিচে এসে ঠান্ডা গলায় বলল, চলো তোমাদেরকে পৌঁছে দিয়ে আসি। উষা তৎক্ষণাৎ বলে উঠল, দরকার নেই, ড্রাইভার আঙ্কেল গাড়ি বের করেছে, ওনার সাথেই যাব। উৎকর্ষ শান্ত চোখে কিছুক্ষণ উষার দিকে তাকিয়ে থেকে উল্টো ঘুরে নিজের রুমে চলে গেল।
উষা এক পলক ওর যাওয়ার দিকে তাকিয়ে জিনির সাথে গাড়িতে গিয়ে উঠে পড়ল। উষাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে জিনি ওর হাতে হাত রেখে নরম কণ্ঠে বলল, রোমিও, কি হয়েছে? কয়দিন থেকে এমন নিশ্চুপ হয়ে গেছিস কেন? কিছু না রে। সত্যি করে বল উষা, আমি জানি তুই কিছু লুকাচ্ছিস। কি লুকাবো? আসলে ভার্সিটিতে যদি চান্স না পাই তাহলে সবাইকে মুখ দেখাবো কিভাবে, এই চিন্তায় এই অবস্থা হয়েছে আমার। কতগুলো পড়া বাকি আছে ভাবতে পারছিস? আমার তো ভাবলেই মাথা ঘুরতে শুরু করে দেয়। এটা ছাড়া আর কিছু নেই তো? উষা জানালার দিকে মুখ করে বলল, না। জিনি ভ্রুকুচকে উষার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, ভার্সিটির চিন্তা তো আমারও হচ্ছে, তাই বলে কি আমি নিশ্চুপ হয়ে গেছি? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা তুই আমার থেকে লুকাচ্ছিস। যদি ভুল না হয়ে থাকে তাহলে উৎকর্ষ ভাইয়াকে নিয়েই কিছু হয়েছে। সূর্যের লালিমা হারিয়ে গিয়ে রাতের জ্যোৎস্নায় পদার্পণ করেছে। উর্মিলা রহমান বারবার সদর দরজা দিয়ে উকিঝুঁকি মারছেন। উষার জিনি পড়াশোনা কমপ্লিট করে সবেমাত্র ড্রয়িং রুমে এসেছে। এসে উর্মিলা রহমানকে এমন উদ্বিগ্ন দেখে উষা জিজ্ঞাসা করল, কারো কি আসার কথা মা? এত অস্থির হয়ে আছো কেন? জিনিও উত্তরের আশায় ওনার দিকে তাকালো। উর্মিলা রহমান চিহ্নিত গলায় বললেন, তোমরা কোচিংয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই উৎস বাইরে বের হয়েছে, এখনও ফেরোনি। তার উপর ওর হাতে ব্যান্ডেজ ছিল। অনেক জোর করার পরেও হাতে কি হয়েছে সেটা না বলেই বেরিয়ে গেল। মিতা ইয়াসমিন ড্রয়িং রুমে আসতে আসতে বললেন, আবারও হয়তো কারোর সাথে মারামারি করেছে তোমার গুণধর ছেলে। এই ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না। উৎসাহ কতটা শান্ত শিষ্ট, অন্যদিকে এই ছেলে যে কতটা রাগী স্বভাবের, কিভাবে হলো কে জানে। উষা বিষণ্ণ মুখে মাথা নিচু করে মনে মনে বলল, পারিয়া আপুর সাথে কোনো ঝামেলা হয়েছে হয়তো, তাই আপুর সাথে সবকিছু মিটমাট করতে গিয়েছে। চোখ পানিতে ভরে উঠতে উষা কেউ দেখার আগেই সন্তর্পণে সেটা মুছে নিল। তখনই কলিং বেল বেজে উঠল। উর্মিলা রহমান দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে দিলেন। উৎকর্ষ মলিন মুখে ভেতরে প্রবেশ করে উষার দিকে তাকালো। উষা মাথা নিচু করে বসে আছে। মিতা ইয়াসমিন কর্কশ কণ্ঠে বললেন, তোমার হাতে ব্যান্ডেজ কেন উৎকর্ষ? আবার কার সাথে মারামারি করছো? তুমি কি কখনো ভালো হবে না? উৎকর্ষ এখনো উষার দিকেই তাকিয়ে আছে, দুর্বল কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, নিশ্চিন্তে থাকতে পারো মা, আমি কারোর সাথে মারপিট করিনি। তাহলে হাতে ব্যান্ডেজ কেন? ভুলে প্যান্সিং ব্যাগ ভেবে দেয়ালে ঘুষি মেরেছিলাম। বলেই উৎকর্ষ লম্বা লম্বা পা ফেলে দোতলায় চলে গেল। উষা এতক্ষণ আর নয়নে বারবার উৎকর্ষের ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকিয়েছিল। মিতা ইয়াসমিন চেঁচিয়ে বললেন, এই ছেলে এসব আজগুবি লজিক দেখিয়ে পার পেয়ে যাবে ভেবেছ? আজ তোমার একটা ব্যবস্থা করেই ছাড়বো। দিন দিন বেয়াদবির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। উর্মিলা রহমান ধমকে উঠে বললেন, ছোট তুই থামবি? ছেলেটা যখন বলতে চাইছে না তাহলে এত জোর করছিস কেন? দেখছিস না কতটা ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে, আর একটাও কথা বলবি না? আদর দিয়ে দিয়ে ওকে বাদর বানিয়ে ফেলো ভাবি। রাগ দেখিয়ে মিতা ইয়াসমিন নিজের রুমে চলে গেলেন। উর্মিলা রহমান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেও ওনার পিছু পিছু চলে গেলেন। যিনি ভ্রু কুচকে উষার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আর তোর কারোরই ব্যবহার আমার স্বাভাবিক মনে হচ্ছে না। কাহিনী কি বলতো? উষা উঠে দাঁড়িয়ে বলল, আমার এই আচরণের কারণ তোকে বলেছি। এখন ওনার আচরণের কারণটা কি সেটা আমি জানি না। অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। বলেই উষা ধীর পায়ে দোতলায় চলে গেল। যিনি উদ্বেগ নিয়ে সোফায় বসে থাকলো। ও চিন্তায় এতটাই মগ্ন হয়েছিল যে উৎসাহ কখন ওর পাশে এসে বসেছে সেটা বুঝতেই পারেনি। হঠাৎ পাশে তাকাতেই যিনি ভূত দেখার মতো চমকে ওঠে। চিৎকার করতে ধরতেই উৎসাহ ওর মুখ চেপে ধরে বলল, চিল্লানে দিও না, এটা আমি, কোনো ভূত না। উৎসাহ হাত সরিয়ে দিতেই যিনি বুকে হাত দিয়ে বলল, কখন এসেছেন? একটু আগেই। কাকিনের চিন্তায় মগ্ন ছেলে, যে আমার মতো একটা ছেলেকে তুমি দেখলে না? এই দাঁড়ো, কোনোভাবে তুমি আমার সতীনকে নিয়ে ভাবতেছিলে না তো? যিনি সামান্য হেসে উঠে বলল, আপনিও না এসিপি সাহেব, ওসব কিছু না। উৎসাহ যিনিকে নিজের কাছে টেনে এনে বলল, তাহলে কি ভাবতেছিলা? যিনি ওকে সব বলল। সব শুনে উৎসাহ ঠান্ডা গলায় বলল, যখন নিজের রাগ একদমই কন্ট্রোল করতে পারে না তখন ও দেয়ালে ঘুষি মেরে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এটা উৎকর্ষের ছোট বড় অভ্যাস, অনেকদিন থেকে বন্ধ হয়েছিল, কিন্তু আজ আবার এমন করতে গেল কেন?
সেটাই তো চিন্তার বিষয়। হয়েছে, তোমাকে আর ভাবতে হবে না, আমি ওর সাথে কথা বলে দেখব। জেনি মনে মনে বলল, না ভেবে উপায় আছে। শুধু তো ভাইয়া না, উষাও অস্বাভাবিক আচরণ করছে। আপনাকে বলতেও পারছি না, যদি উষার মনের কথা জেনে যান তাহলে তো বাড়িতে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। ওকে আবারও ভাবনায় ডুবতে দেখে উৎসাহ বলল, বললাম তো তোমাকে আর ভাবতে হবে না, তুমি জাস্ট আমাকে একটু খাইয়ে দাও, তাহলেই হবে। জেনি মুচকি হেসে ওকে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। তারপর উৎসাহকে নিজ হাতে খাবার খাইয়ে দিতে লাগলো। উর্মিলা রহমান দরজায় টোকা দিয়ে কোমল কণ্ঠে বললেন, ছোট ছেলেটার উপরে রাগ করিস না, ও এখন বড় হয়েছে, ভালো মন্দ বুঝতে শিখেছে। মিতা ইয়াসমিন দরজা খুলে দিয়ে আবার বিছানায় গিয়ে বসে পড়লেন। উর্মিলা রহমান ওনার পাশে বসে কাঁধে হাত রেখে বললেন, মানছি ছেলেটা একটু রকচটা স্বভাবের, তাই বলে কারোর সাথে মারপিট করবে এতটাও অধঃপতনে যায়নি আমাদের ছেলে। ছোটবেলায় অবুঝ ছিল, তাই হয়তো একটু মারামারি করতো, কিন্তু বুঝদার হওয়ার পর থেকে তো আর কখনো অভিযোগ পাইনি আমরা। তাহলে কেন ওকে অবিশ্বাস করছিস? অবিশ্বাস করছি না ভাবি, আসলেই ছেলেটাকে নিয়ে সব সময় চিন্তায় থাকি। রাগের মাথায় কখন কার সাথে কি করে বসে। ও নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে ছোট, তুই শুধু শুধু চিন্তা করছিস। দেখলে না ওর হাতের অবস্থা, আমি মা হয়ে এসব কিভাবে সহ্য করতে পারি। ওর ব্যথা মানে যে আমার ব্যথা। আমি রাগ দেখাই যাতে ও দ্বিতীয়বার নিজের ক্ষতি করার কথা মাথাতেও না আনে। উর্মিলা রহমান মিতা ইয়াসমিনকে আগলে নিয়ে বললেন, কি হয়েছে? আর কাঁদিস না, আমি সব বুঝেছি। ছেলে কি শুধু তোর? ওর কষ্ট তো আমিও সহ্য করতে পারি না। আরও কিছুক্ষণ মিতার সাথে সময় কাটিয়ে উর্মিলা ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। হঠাৎ ডাইনিং টেবিলের দিকে চোখ পড়তেই ওনার মনটা শীতলতায় ভরে গেল। যিনি উৎসাহকে খাইয়ে দিচ্ছে আর উৎসাহ গালে হাত দিয়ে মুগ্ধ নয়নে নিজের বিবিজানের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। এমন মধুর দৃশ্য দেখে উর্মিলা রহমান বিড়বিড় করে বললেন, সারা জীবন তোমরা এভাবেই থেকো, তোমাদের মধ্যে ভালোবাসা আরও তীব্র হয়ে উঠুক, এই দোয়াই করি। এসিপি সাহেব, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার লজ্জা লাগে। কিন্তু আমার লজ্জা লাগে না, কারণ আপনি নির্লজ্জ। বিবেচনা থেকে নির্লজ্জ উপাধি পেয়েও গর্বে বুকটা ফুলে উঠল। এই নির্লজ্জতা নিজের আসামিদের সামনে গিয়েই দেখাবেন। কেন, ওরা কি আমার বাচ্চার মা হবে? যিনি ভাষা হারিয়ে ফেলল। এই লোক দিনকে দিন সমস্ত লজ্জা হারিয়ে ফেলছে। দেখা যাবে একদিন ঝেড়ে ঝুড়েও ন্যূনতম লজ্জাটুকু ওনার মধ্যে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। যিনি হাত ধুয়ে প্লেট পরিষ্কার করে সাইডে গুছিয়ে রাখল। উৎসাহ ঘোর লাগা কণ্ঠে বলল, বিবেজান চরম লেভেলের রোমান্স পেয়েছে, দ্রুত বেডরুমে চলো। যিনি সবেমাত্র পানি মুখে দিয়েছিল, উৎসাহের কথা শ্রবণ হতেই ওর নাকে মুখে পানি উঠে গেল। ফলশ্রুতিতে কাশতে শুরু করলো। উৎসাহ ওর মাথায় হালকা থাপ্পড় দিতে লাগলো। নিজেকে সামলে নিয়ে যিনি উৎসাহের দিকে হতভম্ব চোখে তাকিয়ে বলল, অসভ্য লোক। উৎসাহ যিনিকে পাজাগুলা করে তুলে নিয়ে বলল, অসভ্য তুমি এখনো কি দেখেছ? বেডরুমে চলো। অসভ্য তুমি কাকে বলে, কত প্রকার আর কি কি সব বোঝাচ্ছে। উদিতা ফারুকিরা গতকাল এসে পৌঁছেছে। বাবলির শ্বশুরবাড়ির লোকজনেরাও এসেছে। বিয়েটা এ বাড়িতে অত্যন্ত ধুমধামের সহিত আয়োজন করা হবে। ছেলেটার লন্ডনে নিজস্ব বিজনেস রয়েছে, দেখতেও যথেষ্ট সুদর্শন। বাবলি কিছুক্ষণ আগেই সবার সাথে নিজের হবু বর সমুদ্রের পরিচয় করিয়ে দিয়েছে। আজ থেকে বিয়ের কার্যক্রম শুরু হবে। পুরো বাড়ি চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে। ছাদটা রং বেরঙের ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সন্ধ্যায় মেহেদি অনুষ্ঠান করা হবে। যিনি পিত্ত কালারের একটা জামা পরেছে। উৎসাহ বারবার ওকে শাড়ি পরতে বারণ করেছে। অগত্যা স্বামীর আদেশ তো পালন করতেই হবে। যিনি তৈরি হয়ে উষার রুমে চলে গেল। উষা ব্লাউজ আর পেটিকোট পরে আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। যিনি ওর কাছে গিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নাকি শাড়ি না পরেই বাইরে যাওয়ার প্ল্যান করছিস? উষা কঠিন চোখে যিনির দিকে তাকিয়ে বলল, শাট আপ শালা। বাবলি আপু পরিয়ে দিতেছিল, সমুদ্র ভাইয়া ডেকে পাঠানোয় আমাকে 1 মিনিট অপেক্ষা করতে বলে আধা ঘন্টা পার করে দিল, তবু 1 মিনিট আর হইল না। আচ্ছা, আমি পরিয়ে দিচ্ছি। যে নিজের শাড়ি সামলাতে পারে না সে আমাকে শাড়ি পরিয়ে দেবে? অদ্ভুত। যিনি ভাব নিয়ে বলল, পারবো কি পারবো না সেটা নিজেই দেখ।
বলেই যিনি উষাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। এটা উৎসাহের দেওয়া সেই কাঁচা হলুদ কালারের শাড়িটা। শাড়ি পরানো শেষে উষাকে আয়নার সামনে দাঁড় করিয়ে যিনি মোহিত কণ্ঠে বলল, সাক্ষাৎ যেন পরি দাঁড়িয়ে আছে আমার সামনে। সত্যি তো সৌন্দর্যে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে রোমিও। উষা সামান্য হেসে নিজের প্রতিবিম্বের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হলুদ শাড়ি, হাতে চুড়ি, কানে ছোট ছোট দুল, মুখে কোনো প্রসাধনীর ছোঁয়ানি, প্রাকৃতিক লাল লাল ঠোঁট, ব্যাস এটুকুই। যিনি আমোদিত হয়ে বলল, আমি যেভাবে টাসটি খেয়ে গেছি, উৎকর্ষ ভাইয়া দেখলেই না জানি ওনার কি অবস্থা হয়। উৎকর্ষের নামটা কর্ণগোচর হতেই উষার মুখ থেকে হাসি ফুরিয়ে গেল, মলিন রূপ ধারণ করলো। যিনি ভ্রু কুঁচকে ওর মুখমণ্ডলের পরিবর্তন দেখল। ওর চাহনি দেখে উষা কাঠ হেসে বিছানায় গিয়ে বসে শুকনো গলায় বলল, উনি আমাকে দেখে না, ফারিহা আপুকে দেখে মুগ্ধ হবেন। যিনি অবাক হয়ে বলল, মাথা ঠিক আছে তোর? কি সব আবল তাবল বলছিস? মা আর ছোট মা ফারিহা আপুর সাথে ওনার বিয়ে দিতে চাচ্ছে, খুব দ্রুতই প্রস্তাব নিয়ে যাবে। যিনি পুরোই হতভম্ব হয়ে বলল, কিন্তু ভাইয়া তো তোকে ভালোবাসে, চিন্তা করিস না, উনি মা আর ছোট মাকে বলেই বিয়েতে মানা করে দিবে। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু সব শুনে যিনি নরম কণ্ঠে বলল, ভুল বুঝছিস ভাইয়াকে, অনেক সময় চোখের দেখাও ভুল হয় রে রোমিও। আমিও চাই ওটা যেন ভুল হয়, কিন্তু ওনার বলা কথাগুলো কিভাবে ফেলে দেই। মনে আছে উনি একবার বলেছিলেন উনি ওনার থেকে 2-3 বছরের ছোট মেয়েকে বিয়ে করবেন। এসবকে কি বলবি তুই? যিনি অসহায় মুখে ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, আসলেই তো, ওনার বলা এসব কথার কি ব্যাখ্যা দিব আমি? উষা কাঁদো কাঁদো স্বরে বলল, উনি সবসময় আমাকে বোন হিসেবে ট্রিট করেছে, আর আমি অন্য কিছু ভেবে বসেছিলাম। তারপর উষা যিনিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, উনি আমাকে ভালোবাসেন না, আমি ওনাকে হারিয়ে ফেললাম। আমি ভেতর থেকে মরে গেছি রে চিনি। আমি ওনাকে অন্যের হয়ে যেতে দেখতে পারবো না। যিনি উষার পিঠে হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করলো। উষা এতদিনের জমানো কষ্টগুলো সব উজাড় করলো নিজের বেস্ট ফ্রেন্ডের সামনে। কারো পদধ্বনি এগিয়ে আসার শব্দ শুনতে উষা নিজেকে সামলে নিয়ে চোখ মুছে নিল। দুজনেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে। বাবলি রুমে ঢুকে উষাকে বলল, সরি রে, তোর কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। যিনি বলে উঠল, সমস্যা নেই আপু, আমি পড়িয়ে দিয়েছি, তুমি এখন ভাইয়াকে সময় দাও। বাবলি প্রতি উত্তরে মুচকি হাসলো। তারপর উষার আপাতমস্তক দেখে বলল, তোকে অনেক সুন্দর আর বড় বড় লাগছে। উষা ছোট্ট করে উত্তর দিল, ধন্যবাদ আপু। বাবলি নিজের বিয়ে নিয়ে এতটাই বিভোর হয়ে আছে যে উষার বিক্ষিপ্ত মনের অবস্থা সম্পর্কে অবগতই হলো না। দু একটা কথা বলে ওই রুম থেকে বেরিয়ে গেল। ও চলে যেতে উষা স্বাভাবিক কণ্ঠে বলল, চল চিনি, নিচে যাই। না, আমার সাথে আরেকটু সময় একলা থাক উষা। উষা জোরপূর্বক হেসে বলল, আমি ঠিক আছি, তুই টেনশন করিস না। যিনি জোর দিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, না, তুই ঠিক নেই। আরও কিছু সময় দুজন একসাথে কাটানোর পর চোখ মুখ স্বাভাবিক করে নিচে চলে গেল। উৎকর্ষ কয়েকজনকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। হঠাৎ সিঁড়ির দিকে চোখ পড়তেই ও স্তব্ধ হয়ে গেল, চোখের পলক ফেলতে ভুলে গেল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে শাড়ি পরিহিত উষার দিকে দিন দুনিয়া ভুলে তাকিয়ে থাকলো। সময় যেন থমকে গেছে। সামনে উষা ছাড়া আর কারো অস্তিত্বই উৎকর্ষ টের পাচ্ছে না। এই প্রথমবারের মতো উষা শাড়ি পরেছে। ভাই, ফুলগুলো কোথায় রাখবো? একজনের বলা উক্ত কথাটা কানে যেতেই উৎকর্ষ ঘোরের মধ্যে থেকেই বলল, আবার মাথার রাগ। ছেলেটা অবাক হয়ে বলল, কি বলছেন ভাই? মাথায় না রাখিস তাহলে ভিক্ষা দিয়ে আই। ভাই ক্যাপ্টেন নাকি? কি সব কইতাছেন? উৎকর্ষ এখন উষার দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে। এবার ছেলেটার এমন কথা শুনে ও পুরোপুরি ঘোর থেকে বেরিয়ে ইতস্থ করে বলল, মাথা ঠিক ছিল না, ফুলগুলো ছাদে নিয়ে যা। ছেলেটা চলে গেল। উৎকর্ষ সামনে মাথা নিচু করে দাঁড়ানো উষার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, প্রেয়সী মেরে ফেললে আমাকে। কিছুক্ষণ আগে জিহান মুক্তাদিররা ফারুকি মেনশনে আগমন করেছেন। জীবন নিজের বোনকে পেয়ে আজ মহা খুশি। জীবনকে কোলে নিয়ে যিনি উষার সাথে বসে আছে। জীবন বোনের দিকে তাকিয়ে বলল, আপু, দিতুম ভাইয়া কোথায়? কাজে গেছে ভাইয়া, কিছুক্ষণ পর চলে আসবে। তুমি ফোন দিয়ে কোনে আসতে বলো, আমি কিছু জানি না। উষা জীবনের গাল টেনে দিয়ে বলল, বাবা,
তুমি না আগে কথা বলার সময় তুতলাতে, এখন এত সুন্দর করে কিভাবে কথা বলতেছো? জীবন বুকে দুহাত গুজে ভাব নিয়ে বলল, আমি এখন শুদ্ধ ভাষায় কথা বলতে পারি। হ্যাঁ, সেজন্যই তো একটা বাক্য সম্পূর্ণ করতে তোমার দম আটকে যায়। আর আমার ভাইয়াকে এখনো ধিসুম ধিসুম ভাইয়া বলো। জীবন চোখ পাখিয়ে উষার দিকে তাকিয়ে গম্ভীর কিন্তু বাচ্চামু গলায় বলল, তুপ উষা তুপ, আমি দিসুম দিতুম ভাইয়া বলবো। আমাকে বাধা দিলে তোকে দিসুম দিসুম মেরে দিব। ওর কথায় জিনি আর উষা হেসে উঠল। উষা হাসতে হাসতে বলল, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। উৎকর্ষ দূরে দাঁড়িয়ে উষার হাস্যোজ্জ্বল লাবণ্যময়ী মুখটার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর ত্রস্ত পায়ে ওদের দিকে এগিয়ে গিয়ে জীবনকে বলল, কি শালাবাবু, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? টমেটো সস। কথাটা শ্রবণ হতেই উষা চোখ বড় বড় করে মাথা নিচু করে ফেলল। গতবার উষা জীবনের সামনে উৎকর্ষকে টমেটো সস বলে রেখেছিল, সেটা যে ওই বাচ্চা এখনো মনে থাকবে সেটা উষা কল্পনাও করতে পারেনি। উৎকর্ষ ভ্রু কুঁচকে বলল, টমেটো সস? কি টমেটো সস? জীবন কিছু বলার জন্য মুখ খুলতে ধরতেই উষা ওর মুখ চেপে ধরে বলল, বেশি কথা বলতে নেই পিচ্চু, তুমি চলো আমার সাথে। বলেই উষা জীবনকে কোলে নিয়ে অন্যদিকে চলে গেল। উৎকর্ষ আহাম্মক হয়ে জিনিকে বলল, পিচ্চি ভাবি, ও আমাকে টমেটো সস বললো কেন? যিনি কি বলবে বুঝতে না পেরে কাজের বাহানা দেখে প্রস্থান করল। উৎকর্ষ সন্দিগ্ধ চোখে ওদের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাজে চলে গেল। উষা জীবনকে খাবার খাইয়ে দিতে লাগলো। তখন পাশ দিয়ে বাবলির শ্বশুর বাড়ির দিকটার একটা ছেলে যাচ্ছিল। উষার দিকে চোখ পড়তেই ছেলেটা ওর দিকে এগিয়ে এসে বলল, হেই সুন্দরী, ওয়াশরুমটা কোথায়? উষা ভ্রু কুঁচকে ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, সোজা গিয়ে বাম দিকে। ছেলেটা দাঁত কেলিয়ে চোখ মেরে বলল, ধন্যবাদ সুন্দরী। বলেই ছেলেটা শীষ বাজাতে বাজাতে চলে গেল। উষা টিটকেরি দিয়ে বলল, যার হাগা কিংবা মুতে ধরেছে তার এত ভাব কোথা থেকে আসে? যত সব ঢং। ওর কথা শুনে জীবন মুখে হাত দিয়ে খিলখিলিয়ে হাসতে লাগলো। ওর হাসি দেখে উষাও হেসে উঠল। হঠাৎ পাশে তাকাতেই ও চমকে উঠল। উৎকর্ষ গম্ভীর মুখে বুকে দুহাত গুজে ওর দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, ছেলেটা কে ছিল? আর এত হাসাহাসি করছিল কেন? উষা স্বাভাবিক মুখে নিরেট গলায় বলল, সমুদ্র ভাইয়ার কাজিন, তাই আমার সাথে পরিচিত হতে এসেছিল। আর আত্মীয়দের সাথে হেসে হেসে কথা বলা উচিত। তার উপর যদি এমন হ্যান্ডসাম আত্মীয় হয় তাহলে তো আর কথাই নেই। উৎকর্ষের হাত মুষ্টিবদ্ধ হয়ে কপালের রগ ফুলে গেল। উষা উৎকর্ষের কোনো জবাবের অপেক্ষা না করে জীবনকে নিয়ে চলে গেল। ওর যাওয়ার দিকে উৎকর্ষ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকলো। উৎসাহ কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এই কয়েকদিন ও গোস্ট মাস্টারের বেশ কিছু কোম্পানিতে রেড দিয়ে অবৈধ অস্ত্রপাতি জব্দ করে কোম্পানিগুলোতে সিল মেরে দিয়েছে। যথেষ্ট প্রমাণও হাতে এসেছে ঘোস্ট মাস্টারকে অবিলম্বে জেলে ঢোকানোর জন্য। কিন্তু আফসোসের কথা হচ্ছে এই পালের গোদার পরিচয় এখনও উৎসাহ জানতে পারেনি। সিলমারা কোম্পানিগুলোর মালিকদের রিমান্ডে নিয়েও উৎসাহ এখনও পর্যন্ত ঘোস্ট মাস্টারের আসল পরিচয় জানার কোনো সূত্র বের করতে পারেনি। কিন্তু তবু উৎসাহ হাল ছেড়ে দেয়নি। যে করেই হোক না কেন ও এই ঘোস্ট মাস্টারকে খুঁজে বের করবেই করবে। রিমান্ডে নেওয়া মানুষ দুটো হাত জোর করে উৎসাহকে বলতে লাগলো, বিশ্বাস করুন স্যার, আমি বসকে কোনোদিনও নিজের চোখে দেখিনি। শুধুমাত্র ফোনে আলাপ হয়েছে আর ক্ষেত্র বিশেষে ভিডিও কনফারেন্সে মিটিং হয়েছে। ভিডিও কনফারেন্সে মিটিং হলে মুখ দেখার কথা না স্যার। উনি সবসময় একটা কালো আলখাল্লার মতো মুখে সাদা মুখোশ পরতেন। এই ভিডিও তোদের কাছে আছে? জানি না স্যার, খুঁজে দেখতে হবে। উৎসাহ ওদের দিকে ফোন ছুঁড়ে মেরে বলল, খুঁজে বের কর দ্রুত। মানুষ দুটো ব্যস্তভাবে ভিডিও খুঁজতে শুরু করলো। এমন সময় রিফাত এসে বলল, স্যার আপনার ফোন এসেছে। উৎসাহ গর্জন করে বলল, দেখছো না কাজ করছে স্টুপিড। রিফাত মিনমিন করে বলল, ম্যাম বারবার ফোন দিচ্ছে স্যার, হয়তো কোনো প্রয়োজন আছে। উৎসাহের রাগী মুখটা মুহূর্তেই শীতলতায় ছেয়ে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ফোন দাও। রিফাত ফোনটা দিয়ে দিল। উৎসাহ ফোন দেওয়ার সাথে সাথেই যিনি রিসিভ করে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, এসিপি সাহেব কোথায় আপনি? সবাই আপনাকে খুঁজতেছে, দ্রুত আসুন।
উৎসাহ মুচকি হেসে শান্ত গলায় বলল, আর তুমি খুঁজছো না? সবাই উৎসাহের হঠাৎ এমন শান্ত কণ্ঠস্বর শুনে চকিতে ওর দিকে তাকালো। যিনি ওপাশ থেকে লজ্জামাখা স্বরে বলল, আমিও। ও হ্যাঁ, আপনার একমাত্র শালা আসার পর থেকেই আপনার কথা বলে বলে আমার কান ঝালাপালা করে দিচ্ছে। জীবন জিনির জামা টেনে ধরে বলল, আপু আমাকে দাও, আমি কথা বলবো। উৎসাহ নিঃশব্দে হেসে বলল, ফোনটা ওকে দাও। যিনি ফোন দিতেই জীবন থেমে থেমে বলতে লাগলো, এই দিসুম ভাইয়া আসো না কেন? আমি কখন থেকে অপেক্ষা করছি? আসো বলছি, আসো, এখনই আসবে, 1 সেকেন্ডও দেরি করবে না। উৎসাহ জোরে হেসে উঠে বলল, আসছে। আমার আপুকে ফোনটা দাও। বলুন এসিপি সাহেব। বিবেচান একটু জরুরি কাজ করছে, তাই আসতে সামান্য একটা দেরি হবে। সামান্য মানে খুবই সামান্য, ততক্ষণ একটু সামনে নাও। ঠিক আছে এসিপি সাহেব। উৎসাহ ফোন কেটে দিয়ে মুচকি হাসলো। সবাই আর চোখে এসিপির কাণ্ড কারখানা লক্ষ্য করছে। উৎসাহ পুনরায় মুখটা গম্ভীর করে ধমকে উঠে বলল, আচমকার এমন পরিবর্তনে সবাই হতভম্ব হয়ে গেল। মানুষ দুটোর মধ্যে থেকে একজন কম্পিত কণ্ঠে বলল, পেয়েছি স্যার। দে আমাকে। লোকটা কাপা কাপা হাতে উৎসাহকে ফোন দিয়ে দিল। উৎসাহ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণী চোখে ভিডিওটা দেখতে লাগলো। লোকটা অন্য লোকটার কানে ফিসফিস করে বলল, গিরগিটিও এত দ্রুত রং বদলায় না যত দ্রুত এই এসিপি নিজের মুড পরিবর্তন করলো। উৎসাহ ভ্রু কোচকে ওদের দিকে তাকিয়ে বলল, কি ফুসুর ফুসুর করছিস? লোক দুটো চট জলদি বলে উঠল, কিছু না স্যার। উষা ছাদের দিকে যেতে ধরতেই তখনকার ওই ছেলেটা ওর পথ আটকে বলল, হাই, আই এম নয়ন। উষা জোরপূর্বক হেসে বলল, আমি উষা, নাইস টু মিট ইউ। তোমাকে এই শাড়িটায় অনেক সুন্দর মানিয়েছে। উষা বিরক্ত বোধ করলেও মানবতার খাতিরে কিছু বলল না। এভাবে টুকটাক কথা বলতে বলতে দুজন ছাদে চলে আসলো। উৎকর্ষ কিছু ফুল গুছিয়ে রাখছিল। হঠাৎ ওদের দিকে চোখ পড়তেই ওর চোয়াল শক্ত হয়ে গেল। সামনে উৎকর্ষকে দেখে উষা ইচ্ছে করে মুখে হাসি ফুটিয়ে নয়নের সাথে কথা বলতে লাগলো। নয়ন এতে করে কিছুটা অবাক হলেও সেটা গায়ে মাখল না, কারণ এমন হওয়ায় ওর লাভই হয়েছে। উষার এমন উষ্ণ আচরণে নয়ন বেশ সাহস পেল। উষার মাথায় একটা পাতা উড়ে এসে পড়েছিল। নয়ন সেটা ফেলে দেওয়ার জন্য ওর মাথায় হাত রাখতে ধরতেই একটা পুরুষালী শক্তপোক্ত হাত ওর হাতটা প্রচণ্ড আক্রোশে ধরে ফেলল। নয়ন হাতের মালিকের দিকে তাকাতেই ভয় পেয়ে গেল। উৎকর্ষ রক্তাভ চোখে গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। উষা পুরো ঘটনায় বেশ হতভম্ব হয়ে গেছে। উৎকর্ষ অত্যন্ত রাগৎস্বরে বলল, উষার থেকে দূরে থাকবি ছেলে, নয়তো তোর পিঠের ছাল আমি তুলে ফেলবো। ছেলেটা ঘাবড়ে গিয়ে বলল, আমি তো এমনি কথা বলছিলাম। উৎকর্ষ গর্জে উঠে বলল, কথা বলবি না, দূরে থাকতে বলেছি, মনে থাকবে, দূরে থাকবি, ভাগ এখন এখান থেকে। হাত ছেড়ে দিতেই নয়ন দ্রুত পদে ছাদ থেকে নিচে চলে গেল। উৎকর্ষ উষার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, খুব সাহস বেড়েছে তো তাই না? তুই আবার রুমে চল। উষা এতক্ষণ আহমুখ হয়ে সবকিছু দেখছিল। উৎকর্ষের কথা শ্রবণ হতেই ও অবিচল কণ্ঠে বলে উঠল, কি করেছি ভাইয়া? আত্মীয়ের সাথে কি কথাও বলবো না? এমনিতেই উৎকর্ষের রাগে গা শিরশির করছে, তার উপর উষার এই ভাইয়া ডাকটা যেন ওর রাগে ঘি ঢাললো। ও খপ করে উষার হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বলল। উষা নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আমার হাত ছাড়ুন ভাইয়া। উৎকর্ষের হাতের বন্ধন আরও শক্ত হলো। ফলশ্রুতিতে উষা ব্যথায় কুকিয়ে উঠল। সেদিকে ভ্রুক্ষেপ না করে উৎকর্ষ ওকে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল। রুমে গিয়ে সজোরে দরজাটা লাগিয়ে দিয়ে ও উষাকে দেয়ালে চেপে ধরে কর্কশ গলায় বলল, তোর সমস্যা কি উষা? কেন করছিস এমনটা? উষা নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, কি করেছি আমি ভাইয়া? উৎকর্ষ চোখ বন্ধ করে নিজের রাগ সংবরণ করলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আগে তো বউ মেরেও তোর মুখ থেকে ভাইয়া ডাকটাকে বের করতে পারিনি, তাহলে এখন কেন ভাইয়া ডাকছিস? কারণ এতদিন আমি বেকাল ছিলাম, কারণ আমার আক্কেল দাঁত ছিল না, কিন্তু এখন আমার আক্কেল দাঁত গজানোর সাথে সাথে আক্কেলও হয়েছে, তাই আপনাকে ভাইয়া বলে রাখি। আর যতদূর ওই ছেলের কথা, তাহলে বলবো ছেলেটা মোটামুটি ভালোই, ভাবছি ওকেই বিয়ে করব। বড় ভাই হিসেবে আপনি আমাকে সাপোর্ট।
কথাটা সম্পূর্ণ করার আগেই উষার গালে উৎকর্ষের পাথরের সমান হাতের থাপ্পড় পড়ল। এমন হয় উষা পুরো ভেবাচাকা খেয়ে গালে হাত দিল। নিজেকে সামলে নেওয়ার আগেই উৎকর্ষ ওর মুখ চেপে ধরে বলল, ওই ছেলেকে পছন্দ হয়েছে? ওকে বিয়ে করবি তুই? আজকের মধ্যে ও লাশ পড়ে যাবে কিন্তু। উষা গায়ের সর্বশক্তি দিয়ে নিজের মুখ থেকে উৎকর্ষের হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আমি বিয়ে করলে আপনার সমস্যাটা কোথায়? নাকি সারা জীবন আমাকে অবিবাহিত থাকতে হবে? উৎকর্ষ দাঁতে দাঁত চেপে বলল, অবিবাহিত কেন থাকবি? বিয়ে অবশ্যই হবে তোর। তো ওই ছেলেকে বিয়ে করলে আপনার সমস্যা কি? আমি তো ওই ছেলেকেই বিয়ে করব। এবার উষার অপর গালে আরেকটা থাপ্পড় পড়ল। এভাবে পরপর দুইটা জোরালো চড় খাওয়ায় উষার মাথা ভো ভো করে উঠল। দু গালে দু হাত দিয়ে ও ছলছল চোখে রাগী মুখে ওর দিকে তাকালো। উৎকর্ষ রাগে গজগজ করতে করতে ওর দু কাঁধ চেপে ধরে বলল, সমস্যা আছে, কারণ তুই শুধু আমার, শুধুমাত্র আমার। আচ্ছা উষা, তুই তো এতটা ছোট রোস যে আমার অনুভূতি বুঝতে পারবি না। কথাগুলো কর্ণে পৌঁছাতেই উষার হাত অটোমেটিকলি গাল থেকে নেমে গেল। এতক্ষণের ছটফট করা উষা নিমেষে স্থির হয়ে গেল। চোখ বড় বড় করে উৎকর্ষের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পিনপত্ত নীরবতার পর উষা মুখে হাসি ফুটিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, আমার ধারণা ভুল ছিল না, আমার ধারণা ভুল হতেই পারে না। আপনি আমাকে ভালোবাসেন। ইয়াহু! উৎকর্ষ বেয়াক্কেলের মতো ওর দিকে তাকালো, তারপর অবাক কণ্ঠে বলল, কি হয়েছে বলতো উষা? তোর মতিগতি আমার মাথায় ঢুকছে না। হঠাৎ আমাকে ইগনোর করতে শুরু করেছিস কেন? উষা হাসি থামিয়ে ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, ফারিয়া আপুর সাথে পার্কে কি করছিলেন আপনি? দেখলাম আইসক্রিমও কিনে দিলেন। উৎকর্ষ বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, ও তাহলে এটাই ছিল তোর ইগনোরের কারণ? বেয়াদব, মনে হচ্ছে ঠাঁটি আর কয়েকটা থাপ্পড় দিই তোকে। সব সময় অর্ধেক কাহিনী দেখে নাটক শুরু করে দিস কেন? খবরদার, আমাকে থাপ্পড় মারার চেষ্টা করবেন না। ছোটবেলায় মেরেছেন জন্য এখনো মারবেন নাকি? এমন বলদামি করলে তো মার খাবি। শুধু এই কারণ না, আরও কারণ ছিল। মা আর ছোট মা ফারিয়া আপুর সাথে আপনার বিয়ে দেওয়ার কথা ভাবতেছে। ভাবতেই পারে, কিন্তু আমি কি তোকে গিয়ে কখনো বলেছি ফারিয়াকে আমি বিয়ে করব? না, কিন্তু আমাকে যে ভালোবাসেন সেটাও তো কখনো বলেননি। তাছাড়াও সবসময় আমাকে বলেন কেন যে একটা ভাবি এনে দে। আরে ওটা তো তোকে জ্বালানোর জন্য বলি। উষা উৎকর্ষের দুগাল টেনে দিয়ে বলল, আমার টমেটো সস। তারপর ওর গালে একটা চুমু দিয়ে বলল, আমার গাল লাল করে দেওয়ার শাস্তি স্বরূপ আপনার সাথে আগামী 2 দিন কোনো কথা বলবো না আমি, আর আপনাকে ভাইয়া বলে ডাকবো। আচ্ছা, বাই ভাইয়া। বলে উষা হাসি মুখে বাইরে চলে গেল। উৎকর্ষ গালে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, এটা করে ঠিক করলি না উষা। এখন নিজেকে নিয়ন্ত্রণ করব কিভাবে? সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সকলে ছাদে চলে গেল মেহেন্দি অনুষ্ঠানের জন্য। মানতে হবে ডেকোরেটররা অনেক সুন্দর করে সাজিয়েছে ছাদটা। বাবলিকে স্টেজে বসিয়ে দেওয়া হয়েছে। পার্লার থেকে একটা মেয়েকে আনা হয়েছে সবাইকে মেহেন্দি পরানোর জন্য। উষা আর যিনি বাবলির পাশে বসে ওর মেহেন্দি পরানো দেখছে। উৎসাহ একটা হোয়াইট পাঞ্জাবি পরে ছাদে আসলো। এতক্ষণ ও জীবনের সাথে ছিল। আশেপাশে ঘুরে ফিরে তাকিয়ে ও জিনিকে খুঁজতে লাগলো। খুঁজে পেতেই ও স্টেজের কাছে গিয়ে জিনিকে ইশারায় ওর পিছু নিতে বলল। যিনি জরুরি কিছু ভেবে তৎক্ষণাৎ ওর পিছু নিল। সবার থেকে একটু আড়ালে আসতেই উৎসাহ জিনির কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা এমন হওয়ায় যিনি চমকে উঠল, অবাক কণ্ঠে বলল, কি করছেন এসিপি সাহেব? বাড়ি ভর্তি মানুষ, আর আপনি? উৎসাহ স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তাই তো এখানে নিয়ে এসছে। যদি কেউ এখানে চলে আসে? উৎসাহ জিনির ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল। তারপর ধীরে ধীরে জিনির ওষ্ঠের দিকে নিজের ওষ্ঠ নিয়ে গিয়ে গভীরভাবে চুম্বন করতে লাগলো। দুজনেই আবেশে চোখ বুঝে ফেলল। সময় নিয়ে চুমু খাওয়ার পর উৎসাহ ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। যিনি ব্যস্ত হয়ে বলল, হয়েছে এসিপি সাহেব, এখন ছাড়ুন। ইচ্ছে করছে না বিবেচান, ভালোবাসতে ইচ্ছে করছে। যিনি বহু কষ্টে উৎসাহকে নিজের থেকে সারিয়ে নিয়ে বলল, আপনার যখন তখন ভালোবাসা পায় এসিপি সাহেব। বাড়ির অবস্থাটা দেখে তো ইচ্ছা পোষণ করুন নাকি? সবাইকে বাড়ি থেকে বের করে দাও বিবেচান। যিনি হতভম্ব হয়ে উৎসাহের দিকে তাকিয়ে বলল, আপনি পাগল? হ্যাঁ, তোমার জন্য। বাবলির মেহেন্দি পরানো কমপ্লিট হতে উষা নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, এবার আমাকে পরিয়ে দিন।
পার্লার থেকে আগত মেয়েটি মিষ্টি করে হেসে উষাকে মেহেন্দি পরিয়ে দিতে লাগলো। উৎকর্ষ দূর থেকে দাঁড়িয়ে সকলের অগোচরে উষার ছবি তুলতে ব্যস্ত। উষা আহ্লাদি কণ্ঠে বলল, আপু আমার হাতের মাঝখানে লাভ দিয়ে তার ভিতরে বড় করে ইউ লিখে দিন। বাবলি ভ্রুকুচকে বলল, নিজের নামের অক্ষর কেউ লাভের ভিতরে লিখতে বলে নাকি অন্য কোনো ব্যাপার আছে? উষা তৎক্ষণাৎ বলে উঠল, অন্য ব্যাপার থাকতে যাবে কেন আপু? দরকার পড়লে আমি নিজের নামের অক্ষরে কপালেও লিখে নিব। তখনই উৎকর্ষ ওদের কাছে এসে বলল, তোর কপালে তো গাধা লিখে দেওয়াটা বেটার অপশন হবে। উষার রাগ করার পরিবর্তে মুচকি হেসে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ ঘোরালো। পার্লারের মেয়েটা উৎকর্ষের দিকে হা করে তাকিয়ে আছে, সেটা দেখতেই উষার ভ্রু কুঞ্চিত হয়ে মেজাজ বিগড়ে গেল। গম্ভীর গলায় বলল, আপু ওদিকে না তাকিয়ে মেহেদি পরিয়ে দিন। মেয়েটা থতমত খেয়ে মেহেদি পরানোয় ব্যস্ত হয়ে পড়ল। যদিও আর চোখে উৎকর্ষকে এখনো দেখে যাচ্ছে, উষা ক্ষুব্ধ চাহনিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। উষার জেলাস মুখটা দেখে উৎকর্ষ নিঃশব্দ হাসল। উষা ওর দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, প্রস্থান করুন এখান থেকে। উৎকর্ষ হেসে অন্যদিকে চলে গেল। জিনি আর উৎসাহ তখন স্টেজে চলে আসলো। উষার পাশে গিয়ে বসে জিনি বলল, কে রে, তোর টমেটো সস কোথায়? উৎকর্ষের রুম থেকে আসার পরই উষা জিনিকে সবকিছু বলেছিল। সেটা শুনে জিনি দারুণ স্বস্তি পেয়েছিল। উষা হাত দিয়ে দেখিয়ে বলল, ওই যে ওখানে। উষার মেহেদি পরানো শেষ করে মেয়েটা জিনিকে উদ্দেশ্য করে বলল, আমার বিবেচনার হাতে আমার নামের প্রথম অক্ষর বড় করে লিখে দিবেন। ওর কথা শুনে ওখানে উপস্থিত সকলে ঠোঁট চেপে হাসলো। যিনি চোখ রাঙানি দিতে উৎসাহ ডোন্ট কেয়ার ভাব নিয়ে মেহেদি পরানো দেখতে লাগলো। তারপর কিছু কাজের জন্য উৎসাহ নিচে চলে গেল। কিছুক্ষণ পর হঠাৎ করে উৎকর্ষ একটা সাদা ডেইজি ফুল এনে উষার কানে গুজে দিয়ে ছোট্ট করে বলল, পারফেক্ট। বলা মাত্রই আবারও হুট করে উধাও হয়ে গেল। পুরো ঘটনায় উষা আহাম্মক হয়ে গেল। এখন স্টেজে বাবলি, জিনি আর ও ছাড়া কেউ নেই। উষা নিজের কানে গোজা ফুলটা আলতো করে ছুঁয়ে দিল। বাবলি বাঁকা হেসে বলল, আমি মনে হয় এবার সবকিছু বুঝতে পেরেছি। উষা থতমত খেয়ে বলল, কি বুঝেছো তুমি? দ্রুতই আরও একটা বিয়ে হতে চলেছে। উষা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তা দেখে জিনি আর বাবলি হাসতে শুরু করলো। গতকাল বাবলিরা সবাই চলে গেছে। ফারুকি মেনশন পুনরায় আগের অবস্থায় ফিরে এসেছে। জিহাদ মুক্তাদিররা সহ সকল আত্মীয় স্বজন যে যার নিজস্ব গন্তব্যে চলে গেছে। উৎকর্ষ ছাদে দাঁড়িয়ে প্রকৃতির ঠান্ডা বাতাস উপভোগ করছে। তার পাশাপাশি উষাকে নিয়ে চিন্তার জগতে বিচরণ করছে। এই কয়েকদিন থাপ্পড় মারার অপরাধে উষা ওকে ভাইয়া ভাইয়া বলে ডেকে মুখে ফেনা তুলে ফেলেছিল। উষার করা পাগলামিগুলোর কথা ভেবে উৎকর্ষ মুচকি হাসল। উৎসাহ ওর পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, হাসছিস কেন? উৎকর্ষ চমকে উঠে পাশে তাকালো। উৎসাহ স্বাভাবিক মুখভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। উৎকর্ষ মুখ ঘুরিয়ে সামনে তাকিয়ে বলল, এমনি হাসলাম। এমনি এমনি কেউ হাসে না, প্রেম পড়েছিস? উৎকর্ষ কিছু না বলে নিশ্চুপ থাকলো। তারপর কিছু একটা ভেবে ইতস্থ করে বলল, ভাই একটা কথা ছিল। বল। উৎকর্ষ দ্বিধায় পড়ে গেল। বলা কি উচিত হবে? যতই হোক উৎসাহ উষার বড় ভাই। ওর অবস্থা দেখে উৎসাহ বলল, আমতাবদা না করে যা বলতে চাস বলে ফেল। উৎকর্ষ মনে সাহস জুগিয়ে লম্বা একটা শ্বাস ফেলে কিছু বলার জন্য উৎসাহের দিকে তাকাতেই উৎসাহ সামনে দৃষ্টি নিবদ্ধ রেখে শান্ত গলায় বলল, উষাকে ভালোবাসিস, এই তো? উৎকর্ষ আশ্চর্যজনিত হয়ে গেল। অবাক হয়ে বলল, ভাই তুই? ওকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে উৎসাহ বলল, আগে থেকে খানিকটা সন্দেহ হতো, তবে শিওর ছিলাম না। ভেবেছিলাম বোন হিসেবে হয়তো তুই এতটা কনসার্ন ওর প্রতি, কিন্তু বাবলির মেহেন্দি অনুষ্ঠানে যখন তুই উষার কানে ফুল গুজে দিলি তখন আমি দূরে দাঁড়িয়েছিলাম। পুরো দেখার পরে আমি নিশ্চিত হয়ে গেছে তোর আর উষার মধ্যেই কিছু আছে। উৎকর্ষ ব্যস্ত হয়ে উৎসাহের হাত ধরে বলল, আমাকে ভুল বুঝিস না ভাই, বিশ্বাস কর আমি সত্যি উষাকে অনেক ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। আমি ওকে সুখে রাখবো, প্লিজ ওকে আবার থেকে আলাদা করিস না। উৎসাহ হেসে উঠে বলল, আরে বিচলিত হচ্ছিস কেন? আমি কি একবারও বলেছি যে আমি তোর প্রতি রাগ করেছে? বরং এটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছে। তুই পারবি আমার পাগল বোনটাকে আঁকড়ে রাখতে। উৎকর্ষ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভয় পেয়ে গিয়েছিলাম ভাই, বাঁচালি আমাকে।
কিন্তু ভাই, বড় বাবা আমাকে নিজের জামা হিসেবে মেনে নেবে তো? উৎসাহ উৎকর্ষের কাঁধে হাত দিয়ে বলল, মানবে না মানে? মানতেই হবে। আর যদি কোনো আপত্তি করে তাহলে আমি আছি না, আমি সব বাইকে রাজি করে নেব। উৎকর্ষ উচ্ছ্বাসিত হয়ে বলল, ভাগ্য করে একটা শালা পেয়েছি। তুই থাকতে আবার কোনো টেনশন নেই। বিয়ে করানোর দায়িত্ব এখন তোর, আর বাকিটা আমি সামলে নেব। শেষে আমাকে নিজের শালা বানিয়ে ফেললে। তোর চেয়ে পারফেক্ট শালা কোথায় পেতাম বলতো? মেয়েগুলোর বড় ভাইগুলো এক একটা খাটাস হয়, বিয়ের সময় এরাই বেশি ঝগড়া দেয়। আর এদিকে তুই বিয়ে করার ক্ষেত্রে আমাকে ফুল সাপোর্ট করতে চাচ্ছিস। তাহলে তোকে শালা বানাবো না তো কি ওই বালবুলকে বানাবো? উৎসাহ জোরে হেসে উঠে বলল, তোর মাথায় বালবুল, ও সরি, চুবুল ছাড়ার কারণ নাম আসে না?